আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি সবসময় ভালোদের দলে। আজকে আপনাদের পড়ে শোনাব প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা প্রিয় বেগম। উপন্যাসটির পাবলিশার গ্রন্থরাজ্য। বইটি প্রথম প্রকাশ হয়েছে ২০২৫ সালে। গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। তাহলে শুনতে থাকুন প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা রোমান্টিক উপন্যাস প্রিয় বেগম। আজকে শুনবেন উপন্যাসটির ৩য় পর্ব। ডাকাত দল মহল ছাড়তেই বাড়িতে হৈ হৈ রব পড়ে গেল। হারিকেনের আলো বাড়িয়ে শাহজাহান সাহেব, শেরতাজ সাহেব, খদিজা আর হামিদা ছুটল কন্যাদের কক্ষের দিকে। সায়রা আর সোহিনীও তখন বেরিয়ে এলো কক্ষ থেকে। কণ্ঠে প্রবল উৎকণ্ঠা মিশিয়ে বলল, আম্মা, বাইরে গোলাগুলি শব্দ হচ্ছে কেন? খদিজা হাউমাউ করে কেঁদে উঠে তাদের সারা মুখে হাত বুলিয়ে জড়িয়ে ধরে বলে, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? সায়রা আর সোহিনী বলল, না, আমাদের কোনো ক্ষতি হয়নি। কি হয়েছে বলবেন? মহলে ডাকাত ঢুকেছে। সায়রা আর সোহিনী আটকে উঠল। হৃদস্পন্দন বেড়ে যায় আতঙ্কে। বলে, আম্মা, কে যেন চিৎকার দিয়েছে, সেই শব্দ শুনে আমাদের ঘুম ছুটে গিয়েছে। বিদ্যুৎ তো নেই। ভাইজান আর সাফায়েত ভাই ঠিক আছে? শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব ততক্ষণে বন্দুক নিয়ে ছুটে যায়। পেছন পেছন বাকিরাও ছুটে। বাড়ির কাজের বুয়াগুলো বিলাপ করতে থাকে ভয়ে। সবার তখন টাকা পয়সা গয়নাগাটি বিষয়ে চিন্তা ছিল না। চিন্তার বিষয় ছিল কারো কোনো ক্ষতি হয়েছে কিনা এ বিষয়ে। ভীতিগ্রস্ত পায়ে সম্রাটের কক্ষের দিকে যেতেই হারিকেন আর তলোয়ার হাতে শেহজাদকে দাঁড়িয়ে থাকতে দেখল সবাই। সায়রা ডাক দিল, ভাইজান। শেহজাদ ঘাড় ঘুরিয়ে সবার দিকে চোখ বুলালো। সবার চোখে ভয়, ত্রাসের কুণ্ডলি দেখে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, ঠিক আছো আমার বোনেরা? সবাই এগিয়ে আসে। সায়রা ডুকরে কেঁদে বলে, জি ভাইজান, ওরা কি আপনাকে আঘাত করেছে? আপনি এখানে কেন? কে ওভাবে চিৎকার করেছে? খদিজা ছুটে এসে পুত্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাউমাউ কেঁদে উঠে চেঁচায়। শেহজাদ শান্ত গলায় বলে, আমি ঠিক আছি আম্মা জান, কাঁদবেন না। তাহলে কে ওভাবে চিৎকার করেছে? শাহজাহান সাহেব আবার বলেন, অপরূপা। কোথায় সে? সায়রা, সোহিনী, অপরূপার কক্ষে যাও। মেঘমন্দ্র গলায় শেহজাদ বলে ওঠে, তার দরকার নেই। সবাই তার দিকে তাকায়। শেহজাদ হারিকেন উপর করে ধরে। লম্বা বারান্দাটির এক কোনায় গুটিসুটি মেরে কেন্নর মতো গুটিয়ে হেলে পড়ে আছে সিঁদুর রঙা শাড়ি পরা অপরূপার শরীর। তার ছাড়া পাওয়া চুল গৃহতলে শায়িত। মুখটা দেখা যাচ্ছে না কেশপাশের আড়ালে ঢাকা পড়ায়। তবে শ্বেতবিবর পা জোড়া প্রকাশ্য। শেহজাদের তলোয়ারের আঘাতে কাটা পড়েছে তার হাতের বাহু। রক্ত ছিলকে এবং গায়ে ঢলে পড়ায় সম্রাটের পাঞ্জাবিতে রক্ত লেগে গিয়েছে। তলে রক্তের চিহ্ন। আর অপরূপাকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রায় আটকে উঠল সবাই। শেহজাদকে দেখা মাত্রই কেঁদে উঠে সর্বশক্তি দিয়ে সে ধাক্কা দিয়ে কোনায় গিয়ে পড়েছিল অপরূপা, এবং সাথে সাথেই অচৈতন্য বরণ করে নিয়েছে। খদিজা হায় হায় করে বলে উঠল, মেয়েটাকে নষ্ট করে দিল। ও খোদা, এটা কি করলে তুমি? বিয়ের পর স্বামীর ঘর করতে পারল না মেয়েটা? শেহজাদ মায়ের আহাজারি থামিয়ে দিয়ে বলে, আম্মা থামুন। আমার মনে হয় এমন কিছু হয়নি। ওকে আক্রমণ করতে চেয়েছিল, ও পালিয়ে এসেছে। ভুল করে আমি ওকে আঘাত করেছি। শাহজাহান সাহেব গলা চড়িয়ে বলেন, এটা কি ঠিক করেছ? মেহমানকে এভাবে আঘাত করেছ? উপরওয়ালা রুষ্ট হবেন পুত্র। আমরা কি করে নিশ্চিত হলাম যে সে ডাকাত?
খদিজা কড়া গলায় বলে, ও তো বলেছে ভুলে মেরেছে, এভাবে চড়া হচ্ছেন কেন? হামিদা বেগম সিভানকে নিয়ে ঘটনাস্থলে এলো। বলল, ফুলবানুকে পাওয়া যাচ্ছে না ভাবিজান। সবার বুক ধক করে ওঠে। তন্মধ্যে সাফায়াতও উপস্থিত হয়। শেহজাদ ভাই, কালো মিয়ার মফিজের পায়ে গুলি লেগেছে, অবস্থা গুরুতর। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শেহজাদ অপরূপার দিকে তাকায়, বলে, এইদিকে এই মেয়েটা এই অবস্থায় পড়ে রয়েছে, আমার হাতে একটা নিষ্পাপ প্রাণ আঘাত পেয়েছে, এটা আমি মানতে পারছি না। সাফায়াত নিথর হয়ে পড়ে থাকা অপরূপার দিকে তাকায়। সায়রা আর সোহিনী ততক্ষণে অপরূপার কাজ ঘেঁষে বসে। রক্ত দেখায় তারা অপরূপাকে ধরতে ভয় পাচ্ছে। শেহজাদ সাফায়াতকে বলে, দ্রুত ডাক্তারবাবুকে আসতে বলো সাফায়াত। আমি এই মেয়েকে চত্বরে নিয়ে যাচ্ছি, তারপর ফুলবানুকে খুঁজব। কালো মিয়ার মফিজের চিকিৎসা হবে। আম্মা, আর কয়েকটা হারিকেন জ্বালিয়ে দিন। বিদ্যুৎ তার কেটে দেয়া হয়েছে, বাতি জ্বলবে না। দ্রুত যান, ভীত হবেন না। খদিজা আর হামিদা চলে যায়। শেহজাদ এগোয় অপরূপার দিকে। সায়রা আর সোহিনীর চোখ ভিজে ওঠে অপরূপাকে ওই অবস্থায় দেখে। মেয়েটার উপর অনেক ঝড় যাচ্ছে, তারা বুঝতে পারে তা। শেহজাদ এসে পাজা কোলা করে তুলে নিতে নিতে বলে, পরে তোমরা তাকে বলো না যেন যে আমি তাকে কোলে নিয়েছি। সে আমায় ঘৃণার চোখে দেখে। ভাইয়ের দিকে বিস্ময়ে বিহ্বলিত চোখে তাকায় দু বোন। তাদের ভাইজানকে অপরূপা ঘৃণার চোখে দেখে, অথচ সে রূপনগরের সম্রাট, রূপনগরের রূপের ধারক বাহক। রূপনগরের কত চোখ ঝলসানো রূপসী তাদের প্রাণপুরুষ হিসেবে শেহজাদকে চায়। দিবার স্বপ্নে বিভোর হয়ে থাকে। যার দরাজ গলার স্বর শুনে নারী মাতোয়ারা হতে বাধ্য হয়। গভীর চাউনির দিকে তাকালেই হৃৎপিণ্ডে কাঁপুনি ধরে। সুলতান মহলের উত্তরাধিকার সত্ত্বে নয়, যে নিজ গুণে সকলের কাছে পরিচিত, যার সাহসিকতা, বুদ্ধিমত্তা, পরোপকারিতা, ন্যায়পরায়ণতা আর উদারতায় মানুষ মুগ্ধ, যে পুরো রূপনগরে ন্যায় বিচারের মজলিসে উত্তম ফয়সালা দানকারী, তাকে একটি ক্ষুদ্র মানবী ঘৃণার চোখে দেখে। কি কারণ? যদিও দেখে, তাতে কি যায় আসে? একজন অতিশয় নগণ্য কন্যার ঘৃণাকে কেন তিনি এত প্রাধান্য দিলেন, তা বেশ ভাবিয়েই তুলল দুই বোনকে। পরক্ষণেই মনে হল অপরূপার ভাবনাই সঠিক। কারণ সে তো সম্রাট শেহজাদকে চেনে না। যদি চিনত, তাহলে যে দু চোখ দিয়ে ঘৃণা ছুঁড়েছে, সে দু চোখকেই ঘৃণা করত সে। অপরূপাকে চৌকির ওপর শুয়ে দিয়ে বোনদের কৌতূহলী চোখ দুটিকে এড়িয়ে ফুলবানুর খোঁজে বেরিয়ে পড়ল শেহজাদ। ডাক্তার চলে এসেছে, অপরূপার চিকিৎসা চলছে। ডাক্তারের কথায় কালু মিয়া আর মফিজকে রূপনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মতিবানুর আহাজারি শোনা যাচ্ছে। ফুলবানু তার আপন চাচাতো বোন। স্বামী তালাক দেওয়ার পর মতিবানুর সাথে সুলতান মহলে কাজের খোঁজে আসে সে। শেহজাদের শরণাপন্ন হয়ে কাজ নেয়। তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খদিজা তাকে রেখে দেয়। মফিজের সাথে তার নিকাহ হওয়ার কথাবার্তা চলছিল মহলের ভেতর। খদিজা ঘটক ছিল। সপ্তাহখানেক পর তাদের নিকাহ হতো, শেহজাদকে জানানোর পর। শেহজাদ ফুলবানুকে স্নেহ করে ফুলকলি ডাকে। ফুলকলিও সাহেব ভাইজানকে নিজের পর সবচাইতে বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। জায়নামাজে বসে সবার আগেই সে সাহেব ভাইজানের জন্য দোয়া করে, হায়াত খোঁজে। সাহেব ভাইজান রূপনগরের প্রাণ। সেই ফুলকলির অনুপস্থিতি শেহজাদকে বড়ই চিন্তা আর ভয়ে ফেলে দিয়েছে। সায়রা আর সোহিনী হারিয়ে গেলে যেমনটা লাগতো, ঠিক তেমনটাই লাগছে। অস্থির লাগছে। খদিজা বিলাপ করা শুরু করেছে ওদিকে। ডাকাত দল সোনা দানা, নগদ টাকা পয়সা আর জমিজমার কাগজপত্র নিয়ে গিয়েছে। শাহজাহান সাহেব কেদারায় বসে রইলেন চুপচাপ।
জমি জমার কাগজপত্র দিয়ে কি করবে তারা? অপরূপার রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে চেতনা ফেরেনি। সায়রা আর সোহিনী তার গলার পাশে নখের আঁচড় দেখে আঁতকে উঠল। ডাক্তারের দেয়া ঔষধ লাগিয়ে দিয়ে হাত পাখার বাতাস করতে করতে ডাকল, অপা, ওঠো, অপা, কিচ্ছু হয়নি তোমার। কয়েক লগ্ন পর ফুলকলিকে না পেয়ে শেহজাদ ফিরে এলো হতাশাগ্রস্ত হয়ে। এসেই কাষ্ঠাসনে বসে পড়ল পরাজিত ভঙ্গিতে। বসেই চোখের আঁখি পতিত করল সায়রা আর সোহিনী দ্বারা ঘিরে থাকা কন্যাটির দিকে। অনুতাপ নিয়ে ভাবে, এর আগে এমন ভুল সে কখনো করেনি। তন্মধ্যে চত্বরের সৈন্যরা দলবল সহ প্রবেশ করল। সম্রাট, শাহজাহান সাহেব, শেরতাজ সাহেব দাঁড়িয়ে পড়লেন। সৈন্যপ্রধান কামিল বললেন, হুজুর, ফুলকলির খোঁজে সবাই কাজ করছে, আমরা তাকে খুঁজে পাবো শীঘ্রই। আরও একটা খবর আমরা নিয়ে এসেছি, সেটা হলো আশপাশের 4-5টা গ্রামে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি কোনো কাজী বাড়িতেই অপরূপা আর রহমানের নিকাহ পড়ানো হয়নি। সুতরাং রহমান নামের কেউই অপরূপার স্বামী নয়। শেহজাদ আশ্চর্যান্বিত গলায় প্রশ্ন করে, তার মানে অপরূপা মিথ্যে বলছে? হ্যাঁ, মিথ্যে বলছে, তাদের বিয়েই হয়নি। তবে অপরূপার গ্রামে গিয়ে জানতে পেরেছি একজনের সাথে অপরূপার অল্পদিনের পরিচিত ছিল এবং তার সাথে অপরূপা ঘর ছেড়েছে। তারা দুজন দুজনকে ভালোবাসত। ওই লোকটার খোঁজ করা হচ্ছে, তাকে পেয়ে গেলেই সব সমস্যার সমাধান পাওয়া যাবে। শেহজাদ জানতে চায়, কামিল, আজকের ঘটনার সাথে অপরূপা কোনোভাবে কি সংযুক্ত? আমরা সন্দেহ করছি, কিন্তু অপরূপার প্রেমিকে না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলতে পারছি না। আপনারা তাকে চোখে চোখে রাখবেন। শেহজাদ পণ করল অপরূপাকে সে চোখে চোখেই রাখবে। বন্দি কুঠুরিতে থাকা সেই সন্ত্রাসটাকে মুক্তি দিয়েছে ডাকাত দল। তাদের সাথে লোকটা পালিয়েছে। খবরটা শোনার পর মেজাজ আরও বিগড়ে গেল শেহজাদের। তিরিক্ষে মেজাজে বলল, তার মানে এই জানোয়ারের সাথে ডাকাতেরও হাত ছিল? এমন জানলে তো আগেই তার গর্দান নিতাম। জানোয়ারদের আওলাদ। খদিজা এসে শান্ত গলায় বলে, শেহজাদ, মাথা ঠান্ডা রাখো পুত্র, এখন মাথা গরম করলে চলবে না। শেহজাদ মাকে আশ্বস্ত করল। ওদিকে মতিবানু বিলাপ করেই যাচ্ছে। সেই বিলাপ শুনে শেহজাদের রাগ জ্যামিতিক হারে বর্ধিত হচ্ছে। তুমি থামবে? এই ধমকে মতিবানু থেমে গেল। মুখের ওপর শাড়ির আঁচল টেনে নিয়ে এক দৌড়ে সায়রা আর সোহিনীর কাছে গিয়ে বসে। সায়রা বলে ওঠে, মতিয়াপা, তোমার সাথেই তো ফুলিয়াপা ঘুমায়, ও উঠে গেল, তুমি টের পাওনি? মতিবানু আবারও বিলাপ শুরু করে। গলা টেনে টেনে বলে, মোরে মরার গুমে দর্শে গো বুবু, মুই টেরও পাইলাম না। ওরে ফুলি, তুই কোথায় গেলি রে? বাপের বংশে তুই একমাত্র আসিলি, তুইও কি মোরে একলা রাইক্কা চললে গেলি রে ফুলি? শেহজাদ তার বিলাপ শুনে কটমট চোখে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। ঠিক তারপর নিস্তেজ নিষ্প্রাণ অপরূপা নির্জীবতা কাটিয়ে চোখ মেলে চারপাশে তাকিয়ে ফুপিয়ে উঠল। সায়রা বলল, অপা, আমরা আছি, তুমি ভয় পেও না। অপরূপা উঠে বসার চেষ্টা করল। সোহিনী তাকে বসতে সাহায্য করল। সায়রা তার চুলগুলো নিয়ে কোনো মতে এলোমেলো হাতে বেনুনি পাকিয়ে দিতে লাগল। খদিজা এসে তার সামনে বসে বলল, এই মেয়ে, তোমাকে ওরা কি করেছে? সায়রা ডাক দেয়, আম্মা, এসব কেমন প্রশ্ন? অপরূপা ডুকরে কেঁদে ওঠে। তার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। সায়রা পানি আনে। অপরূপা তার হাতে ঢকঢক করে পানি খায়। সোহিনী তাকে হাত নাড়াতে বারণ করে। বাহুতে ছেঁড়া ব্লাউজ ঢেকে দেয় শাড়ির আঁচলে। অপরূপা হাত গুটিয়ে জড়সড় হয়ে বসে। সায়রা বলে, অপা, মহলে ডাকাত ঢুকেছিল। অপরূপা অত্যধিক বিস্ময়ে হা হয়ে তাকায়। সায়রা তাকে সবটা খুলে বলে। অপরূপা তার সাথে যা যা ঘটেছে সবটা বলে
গলার পাশে হাত চেপে কেঁদে ওঠে ফুপিয়ে। শাহজাহান সাহেব এসে মাথায় হাত রাখে। কেঁদো না তুমি, খোদা সহায় হয়েছেন, নইলে আরও বড় বিপদ ঘটতে পারত। ফুলকলির চিন্তায় অপরূপার বিষয়টি চাপা পড়ে থাকে। অপরূপার গায়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে সায়রা আর সোহিনী তাকে নিয়ে তাদের কক্ষে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তার মধ্যেই সৈন্যরা ফুলকলির ক্ষতবিক্ষত দেহ নিয়ে মহলে ফিরে আসে। মতিবানু হায় হায় করে কেঁদে উঠে তার নিথর দেহের কাছে ছুটে যায়। সাফায়াত বিছানার চাদর এনে ঢেকে দেয় ফুলবানুকে। তার ফুলের মতো চেহারায় নরদানবদের নোংরামোর ছাপ স্পষ্ট লেগে আছে। বাকিরা স্তব্ধ হয়ে যায়। অপরূপার বক্ষ কেঁপে ওঠে। সেবার গ্রামের বাঁশবাগানে এমন একটা ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল। মতিবানুর আহাজারিতে প্রায় সকলেরই চোখ ভিজে ওঠে। সাফায়াতের পেছনে শেহজাদ দাঁড়িয়ে স্থির চিত্তে চেয়ে থাকে ফুলকলির শায়িত দেহের দিকে। প্রৌঢ় ডাক্তার এসে তার নাড়ি দেখে উৎফুল্লতার সহিত বলে উঠল, জান আছে, মরেনি। শেহজাদ এগিয়ে আসে। ও বাঁচবে? হ্যাঁ, তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন সাহেব। শেহজাদ সাফায়াতকে ডাক দেয়। বাকি কাজের লোকগুলো এসে লম্বা কাঠের পাতলা পাটাতনে করে ফুলকলিকে নিয়ে ছুটে হাসপাতালের উদ্দেশ্যে। পুরো মুখে হাত বুলিয়ে ঘাম মুছে এক একটা আদেশবাণী ছুড়তে হঠাৎ অপরূপার দিকে শেহজাদের চোখ পড়ে। আর থমকে যায় সে। অপরূপাও তাকে তাকাতে দেখে গুটিয়ে যায় সায়রা আর সোহিনীর পেছনে। শেহজাদ চোখ সরিয়ে নেয় অন্যত্র। সায়রা অপরূপার হাত ধরে অভয় দিয়ে বলে, ভাইজান ইচ্ছে করে তোমাকে আঘাত করেনি আপা। আমার ভাইজান খুব ভালো মানুষ। তুমি ভাইজানের জন্য মনে দেশ পুষে রেখো না। দেখো, ওই লোকটা ডাকাত দলেরই সদস্য ছিল, যাকে মারা হচ্ছিল চাবুক দিয়ে। সে এখন ডাকাতদের সাথে পালিয়েছে। অপরূপা হতচকিত চোখে তাকায়। ওই লোকটা যার জন্য রোগা লোকটাকে মেরেছি? হ্যাঁ, সেই ডাকাত দলের সদস্য। অপরূপা বিস্ময়ে বিহ্বলিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার ভুল ভাঙে। ক্রোধের অনলে জ্বলতে জ্বলতে ভাবে, এমন জানলে সে ওই দিনই লোকটাকে গলা টিপে মারত। জানোয়ার। খদিজা মাথায় হাত ঠেকিয়ে বলল, খোদা, কি মুসিবত চলে এলো আমাদের ওপর। এই মেয়ে যেদিন থেকে মহলে ঢুকেছে সেদিন থেকে শান্তি নেই। এ কোন আজরাইল ঢুকে পড়েছে আমার মহলে? এ পরবর্তীকার, তুমি শয়তানদের হাত থেকে রক্ষা করো। অপরূপা কষ্টে সৃষ্টে গিলে ফেলল সম্পূর্ণ অপবাদ। শাহজাহান সাহেব খদিজার কথায় ক্ষেপে গিয়ে বললেন, বেগম, চুপ করো। মেয়েটা আঘাত পেয়েছে আর তুমি দেখতে পাচ্ছ না? খদিজা দ্বিগুণ ক্ষোভে জ্বলে উঠে বলে, মেয়েটা কেন বলল সে বিবাহিত? সে মিথ্যে পরিচয় দিয়ে কেন মহলে এলো? তাকে জিজ্ঞেস করুন। শাহজাহান সাহেব অপরূপার দিকে অনুপায় চোখে তাকিয়ে বলল, তুমি মিথ্যে কথা কেন বললে অপরূপা? আমি তোমাকে কন্যা স্নেহে দেখেছি। তুমি বিপদে পড়বে বলে মহলে নিয়ে এসেছি, সেই তুমি আমায় মিথ্যে বললে? এটা আমি মানতে পারছি না। শেহজাদ পেছনে হাত রেখে অন্যত্র তাকিয়ে মনোযোগ রেখেছে তাদের কথোপকথনে। অপরূপার মুখে কোনো কথা নেই। সায়রা জিজ্ঞেস করল, অপা, সত্যি করে সবটা বলো। সবাই কিন্তু তোমায় সন্দেহ করছে। খদিজা কটমট গলায় বলে, এই মেয়েকে বের করে দিন। ওকে আমার সুবিধার লাগছে না। ও সবাইকে মেরে ফেলবে। ওই লোকটাকে বাঁচাতে চেয়েছিল সে, এখন সেও ডাকাত দলের একজন। এই মেয়েও ডাকাত দলের একজন। নইলে ওই লোককে মারার কারণে তার জ্বলল কেন? কেন কুতুবকে চাবুক মারল? মায়ের কথায় যুক্তি আছে দেখে শেহজাদ চুপ করে থাকল। অপরূপাও চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। শেরতাজ সাহেব খুব কড়া ধাঁচের মানুষ। তিনি হাঁক ছেড়ে বললেন, এই মেয়ে, কথা বলো। কেন তুমি মহলে এসেছ মিথ্যে বলে? কি উদ্দেশ্য তোমার? তুমি
ডাকাত দলের কেউ? সত্যি কথা বলো, সবটা শুনে তোমাকে আর ছাড় দেয়া হবে না। অপরূপা তেজপূর্ণ চোখে চেয়ে থাকল। শেরতাজ সাহেব ভীষণ বিস্ময়ে ফেটে পড়ে চেঁচিয়ে বললেন, এই মেয়ে এখনো চুপ করে আছে? শেহজাদ, এই মেয়ে নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এখানে এসেছে। তুমি ওকে এক্ষুনি বন্দি করার আদেশ দাও। শেহজাদ এক নজর অপরূপার দিকে তাকালো। অপরূপা তার আখিতে আখি মিলাতেই শেহজাদ এগিয়ে আসে, প্রশ্ন করে, সত্যি কথা বল রূপা? অপরূপা সায়রার পেছনে গিয়ে দাঁড়ায়, ফোপাতে থাকে অনবরত। শেহজাদ মেজাজ ঠিক রেখে মন স্থির করে বলে, আমরা সৈন্যদের সাথে আজই তার গ্রামে যাচ্ছি। তার সম্পর্কে সবটা জেনে আসব, তারপর সিদ্ধান্ত নেব তার পরিণতি কি হবে। ততক্ষণ তাকে নজরে নজরে রাখবে। অপরূপার চোখে জল নামে। এতক্ষণ পর যেন ঘন কালো মেঘ ফুরে বর্ষণ। হ্যাঁ, মহলের সবাই যখন নিদ্রামগ্ন, মাঝরাত্রিরে সে ঘুম থেকে উঠে মোমবাতি হাতে হাঁটতে হাঁটতে ছাদের লোহার দরজাটা খোলা রেখে ঘুমিয়েই পড়েছিল। এমনিই খুলেছিল। ডাকাত আসবে কে জানত? সে তো রোজ হাঁটে এইভাবে। শেহজাদ বেরিয়ে পড়ে সাফায়াতের সাথে। সে বেরুতেই শেরতাজ সাহেব ওনার লোকবল দ্বারা অপরূপাকে অন্ধকার কামরায় বন্দি করে। সায়রা আর সোহিনীর খারাপ লাগে। তারা আরজি জানায়, অসুস্থ, ভাইজান আসা অবধি তাকে মুক্তি দিন। শেরতাজ সাহেব কথা শুনলেন না, এমনকি এও বললেন, মেয়েটাকে নিয়ে একটা কথাও যদি কেউ বলে তার পরিণতি খুব খারাপ হবে। বাড়ির অন্য কাজের বুয়া কুমু আর টুনু অন্ধকার কামরার আশেপাশে ঘুরঘুর করে অপরূপাকে ভরসা দেয়। এই মেয়ে, কেঁদো না, আমরা আসি বাইরে। অপরূপা তার সবল হাতে দরজায় ধাক্কা দিতে দিতে বলে, খোদার কসম, আমি কখনো স্বেচ্ছায় কারো ক্ষতি করিনি, আমাকে মুক্তি দিন। কাঁদতে কাঁদতে অবশ হয়ে আসে তার শরীর, শক্তি ফুরিয়ে আসে। মাথা ঝিমঝিম করতে করতে সে বসে পড়ে দরজা ঘেঁষে। শাড়ির আঁচল টেনে গায়ে জড়িয়ে হাত পা গুটিয়ে হাঁটুতে মুখ গোজে কাঁপতে কাঁপতে ডাকে, দাদিজান, কোথায় তুমি? আমি খুব কষ্টে আছি দাদিজান। দরজার ওপাশে কুমু আর টুনু অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এমন ফুলের মতো মেয়ের গায়ে এমন অপবাদ মানায় না। সাহেব ভাইজান ফিরে এসে তাকে মুক্ত করুক। কয়েক লগ্ন পার হওয়ার পর অপরূপার কান্নার শব্দ আর শুনতে পাওয়া যায় না। সে ক্ষান্ত হয়ে লোহার কপাটে মাথা এলিয়ে বসে থাকে। অন্ধকার কুঠুরিতে বসে তার চোখের পাতায় ভেসে আসে সোনালি অতীতের স্বর্ণাভ মুহূর্তগুলো। অপরূপার অতীত। পাতা ঝরার দিন শেষে গ্রাম বাংলা সেজেছে নতুন রূপে। গাছে সবুজ কচি কচি পাতার বাহার, কোকিলের মধুর স্বর, পাখির কলকাকলিতে মেতে থাকে তৈমুর বাড়ির আশপাশ। এটি তৎকালীন জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। তখন সন্ধ্যাবেলা। শুভার মেজাজ খারাপ হয়ে গেল অপুর বাড়িতে এসে। অপুর চাচি কুসুমকে শুভার ভালো লাগে না। মহিলা সারাক্ষণ প্যাঁচার মতো মুখ করে রাখে। অপু এবার শুভার সাথে পালা দেখতে যাবে। আজ পালার দিন। কিন্তু অপুর বাড়িতে আসার পর থেকে অপুর কোনো হেলদোল নেই। দাদিজানের কাছে কথাটা কিছুতেই বলতে পারছে না। দাদিজান আজকাল কড়া হয়েছেন বেশ, অপুকে একা ছাড়তে চান না। গ্রামের কয়েকজনের কুদৃষ্টি পড়েছে তার ওপর। মা বাবার ছত্রছায়া সন্তানের ওপর না থাকলে তাদের জন্য সমাজটা ভয়ঙ্কর হয়ে ওঠে। খুব সাবধানে চলাফেরা করতে হয়। নূরজাহান অপুকে নিয়ে চিন্তায় পড়েছেন। একজন ভালো পাত্রের সন্ধান কিছুতেই মিলছে না। ছেলে দেখতে শুনতে ভালো হলেও স্বভাব ভালো না, কথাবার্তার কোনো ঠিক নেই। তার উপর পড়াশোনা জানা নেই।
তৈমুর বাড়ির আশেপাশে একমাত্র অপুই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। মা বাবা ব্যতীত অন্য কোনো খুঁত নেই তার জীবনে। সে সদ্য জন্মলাভকৃত শিশুর ন্যায় নিষ্পাপ চেহারার অধিকারিণী। তার ঘন পাপড়িযুক্ত কালো আখি দুটির দিকে তাকালে ঘোর লাগতে বাধ্য। তার সুললিত কণ্ঠস্বর বসন্তী দূতিকেও হার মানায়। পিতামাতার ছত্রছায়ায় বেড়ে না উঠলেও সে দাদিজানের কাছে নৈতিক শিক্ষা পেয়েছে, কোরআন পাঠ শিখেছে, পুঁথিগত বিদ্যায় দীক্ষিত হয়েছে। নম্র, ভদ্র ও মিষ্টভাষী হওয়ার কারণে পাড়াপড়শিরা তাকে স্নেহ করে। কুসুমের তীব্র অবজ্ঞা, তাচ্ছিল্য তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি, তার সুশ্রী বদনে বিন্দুমাত্র বেদনার ছাপ ফেলতে পারেনি। দাদিজান অপার প্রস্তাব শুনে রুক্ষ স্বরে ধমক দিলেন, যাত্রায় মেলা মানুষ আসে, যাইতে পারবি না, তরে যাইতে দিতাম না অপু। মুরগির খাঁচা থেকে মুরগি বের করতেই মুরগিটা চেঁচাতে থাকে। অপরূপা কানে আঙ্গুল দিয়ে দাদির পিছু পিছু ঘুরঘুর করে। মানুষ আসুক দাদিজান, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। আমি আর শুভ যাব আর আসব। নূরজাহান কড়া চোখে তাকায়, বলে, বারণ করেছি মানে যাবি না অপু? সন্ধেবেলায় থুবড়ি মাইয়াদের ঘর থেকে বাইর হন ভালা না। শুভার মুখটা ছোট হয়ে আসে। সে সনাতন ধর্মের মেয়ে। সে বেরোনোর সময় মাও প্যান প্যান করছিল, কিন্তু বাবা তাকে অনুমতি দিয়েছিল, তাই সে সেজেগুজে হাজির হয়েছে অপুর বাড়িতে। কিন্তু অপুর দাদিজান বেঁকে বসেছে। মাগরিবের আজান পড়তেই পুকুরে গিয়ে অজু করে নামাজ পড়ে নিল অপরূপা। সন্ধ্যায় দাদিকে সে হাদিস পড়ে শোনায়। আজ মনোযোগ অন্যদিকে ঘুরে গেছে। শুভা তখনও যায়নি। অপু না গেলে সেও যেতে পারবে না। একা একা পালা দেখে মজা নেই। এখন মেয়েদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে ওখানে। কত গ্রাম থেকে লোক আসবে, কত শিল্পীদের সামনে থেকে দেখা যাবে। অপরূপা নামাজ শেষ করে এসে শুভার পাশে বসল। বলল, দাদি যেতে দেবে না, এখনো সময় আছে। তোর দাদিকে কি আমি কিছু বলবো? অপরূপা বারণ করে দেয়। এই না না, দাদিজান বকাঝকা করবে। দাদিজান তখন দই দিয়ে মুড়ি মাখা নিয়ে ঘরে এলেন। শুভা আর অপুকে দিয়ে বললেন, এগুলো খেয়ে নে। শুভ, খেয়ে তোর বাড়ি যা। থুপড়ি মাইয়াদের বেশিক্ষণ বাড়ির বাইরে থাকুন ভালো না। শুভা মুখ খোলে, দাদি একবার উপরে যাইতে দাও, আর কখনো এমন আবদার করতাম না, মা কালীর দিব্যি। মায়া মায়া মুখ করে তাকালো শুভা। অপা বলল, থাক শুভ, তুই বাড়ি যা, আর যাব না। অপরূপা অভিমানী মুখ করে ঘরের কাপড় চোপড় গোছাতে থাকে। শুভা দই মুড়ি চিবায়। নূরজাহানকে অপরূপার দিকে তাকিয়ে থাকতে দেখে মিটমিট করে হাসে। অপরূপা নাক টানে, ফুপিয়ে বলে, এই শুভ, যা, রাত হয়ে যাবে। পূর্ণিমার রাত। আজ নতুন চাঁদ উঠেছে, ভয় নেই। নূরজাহান বাইরে তাকালো। ঠিকই তো আজ পূর্ণিমার রাত। শুভা চৌকি থেকে নেমে বলল, আচ্ছা তাইলে যাই দাদিজান। দাদিজান শান্ত কণ্ঠে বলে, ওই রহিম্মারে বলি তোরা যাইতেছস, ও তো করে দেখা দেখা রাখবো। অপরূপা বলল, আমি যাব না। দাদিজান উল্টো সুরে বলে, আমি রহিম্মারে গিয়া বলি। দাদিজান বেরিয়ে যেতেই শুভা চৌকি থেকে লাফ দিয়ে নামল। কোমর দুলিয়ে বলল, কাম হয়ে গেছে রে অপু, দাদিজানকে ভালোই ডোজ দিছিস। চল চুল বেঁধে দিই। অপরূপার চুলে বিনুনি পাকিয়ে দিতে দিতে শুভা আর অপরূপা খিলখিল সুরে হেসে উঠল আনন্দে। বাইরে তারা ভরা আকাশের মধ্যিখানে মস্ত বড় চাঁদ দেখে অপার মন আনন্দে নেচে উঠল। শুভার সাথে যাত্রাপালা দেখতে বেরিয়ে পড়ল সে।
শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। শুনছিলেন প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা প্রিয় বেগম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী পর্ব শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।